হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে আরবি এনটিপিসি উদ্দেশ্যে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এবং ম্যাথ আমরা আজকে ক্লাসে করবো। এমন নয় এগুলো খালি লাগবে এই এক্সামের জন্যই। যে কোনো কোশ্চেন আমাদের পড়াশোনা করতে হবে সমস্ত এক্সামকে লক্ষ্য রেখেই। তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের এই লাইভ ক্লাসটি। যারা দেখছো বা দেখছো না লক্ষ্য রেখো, যাদের ইচ্ছা হবে তারা দেখবে। তাহলে আমি শুরু করে যাই। আজকে আমাদের এখানে প্রথম কোশ্চেন এখানে কি আছে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা আমরা এখান থেকে পেয়ে যাবো এমনটা। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটি আমার এখানে দেওয়া আছে যে একটি সাংকেতিক ভাষায় নোবিলিটি শব্দ বোঝাতে লেখা হয় 6713538 এবং অ্যাফেবল বোঝাতে লেখা হয় 4224150। ওই ভাষাতে ভ্যালুয়েবল কিভাবে লেখা হবে, এই তো আমার এখানে দেওয়া আছে 51-এ কিভাবে লেখা হবে আমরা একটুখানি দেখে নেব। ঠিক আছে, যখন লেখা আছে নোবিলিটি, যেখানে আমার লেখা আছে নোবিলিটি, কোথায় গেল নোবিলিটি লেখা আছে, আমরা এগুলো একটু সাজিয়ে গুছিয়ে একটু লিখে নেবো যে নোবিলিটি যে আমরা লিখছি এন অর্থ কত, ও অর্থ কত, বি গেল, আমরা লিখতে হবে কি ভ্যালুয়েবল। ওকে, তো আমরা লিখতে হচ্ছে এখানে হচ্ছে ভ্যালুয়েবল। আমরা দেখে নেবো এখানে লিখতে হচ্ছে কি এইটা এফ এ এল এল আই বি এল আমরা এখানে লিখতে হবে। এবার দেখো এফটা আমরা কোথায় আমরা পেয়ে যাবো, পাবো হচ্ছে এইখানে এফ ইকুয়াল হচ্ছে 2। আসলে এই এখানে দেওয়া আছে অ্যাফেবল, অর্থাৎ পরপর দেখবো এ মানে হচ্ছে 4, এফ মানে 2, আবার এফ মানে 2, এ মানে আবার 4। এবার আমরা এগুলো দেখে নেব। তার মানে আমরা এখানে এফ ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 2। এ মানে আমরা এখানে কত পাচ্ছি, এই যে আছে প্রথম অক্ষর হচ্ছে এ, এ মিনস প্রথম অক্ষর পাবো কত ও, তাহলে এ হচ্ছে কি 4। এল 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 দেখো এখানে আছে আমার এল আছে এই জায়গাটাতে আছে এল, ঠিক না? তখন হচ্ছে গিয়ে 1 2 3 4 5, পঞ্চমে আসো 1 2 3 4 5, 5 হবে, এটা হবে কি 5। এল হচ্ছে 5, দুবার আছে, দুবার লিখবো 5 5 এফ এল এল। আইতে আসো, আই হচ্ছে আছে 1 2 3 4 আছে, এখানে চলে আসো 1 2 3 4, কি পাচ্ছে এখানে, আই হচ্ছে গিয়ে পাবো হচ্ছে 3। বি এলি বি আসো, বি হচ্ছে এখানে 3 নাম্বারে আছে, এখানে 3 নাম্বার আছে হচ্ছে কি 7, এটা হবে কি 3 বি। ওকে, তাহলে বি আমরা এখানে আসলে কি 2 4 5 5 3। আচ্ছা, বি হচ্ছে 3 3 হচ্ছে এখানে আছে 1, এটা পাবো হচ্ছে গিয়ে 1। ওকে, আসলে এটা এরপরে পাবো এল ই, এলটা আবার কত নম্বরে, এল আমরা একটু আগে দেখে নিয়ে চলে যাচ্ছে 5 নাম্বার এল, এই যে এখানে এল আছে, যদি কি আমার পঞ্চম নাম্বার 5, এটা হবে গিয়ে 5 হবে। ইতে আসো, এবার কোথায় এই লাস্ট সংখ্যা ই, এটা আছে ই লাস্টে, লাস্টে এখানে কত আছে, এটা আছে হচ্ছে গিয়ে 0, এটা আমার এখানে 0 হবে। ওকে, তাহলে ভ্যারিয়েবলটা হবে আমার 2 4 5 5 3 1 5 0। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারবো, আমাদের ভাবার কোনো জায়গা নেই। ওকে, যাবো কি আমরা আমাদের এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমরা এখানে কি পাচ্ছি, নেক্সট কোশ্চেন আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা যে দেখো নাম্বার হচ্ছে এবার 52। 52 এ আমরা এখানে কি পাচ্ছি, 52 এ আছে এমনটা যে একটি জায়গা 88 কিমি দূরত্ব অতিক্রম করতে 1000 বার ঘোরে, তাহলে চাকাটির ব্যাসার্ধ কত হবে। তখন 1000 বার যেতে হচ্ছে, ওই চাকাটি যায় হচ্ছে 88 কিমি যায়, তাহলে একবারে যাবে কতটা, একবারে যায় যতটা হচ্ছে ওর বৃত্তের পরিধি, ঠিক না? ওকে আমরা অলাক আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। ঠিক আছে, তো 88 কিমি যায় হচ্ছে 1000 বার ঘুরলে পরে 88 কিমি যায়। এবার 88 কিমি ইকুয়াল টু আমার কত মিটার, 88 ইন্টু 1000 মিটার যায় হচ্ছে 1000 বার ঘুরলে পরে, এই তো। তাহলে একবার ঘুরে যাবে কতটা, আমরা একে ভাগ করে দেবো হচ্ছে 1000 দিয়ে, ঠিক না? মানে 1000 বারে যাবে হচ্ছে গিয়ে 88 ইন্টু 1000 মিটার, তাহলে একবারে যাবে, ওকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একবারে যাচ্ছে হচ্ছে কি আমার এখানে 88 মিটার যাচ্ছেও একবারে। তাহলে একবারে যতটা পথ যায় ওটা হচ্ছে গিয়ে হবে ওর ওই যে জায়গাটা হচ্ছে পরিধি, তাহলে পরিধি পেলাম হচ্ছে 88। এবার আমরা জানি কি বৃত্তের পরিধির সূত্র কি হয়, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, মানে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর ইকুয়াল হচ্ছে গিয়ে 88, তাই না? সেখান থেকে তাহলে আমরা দেখে নেবো হচ্ছে ওর আর এর ভ্যালু ইকুয়াল কি হবে, আর ইকুয়াল হচ্ছে 88 ইন্টু এ পাশে এই 22/7 ওখানে গেলে উঠে যাবে, তারপর হচ্ছে গিয়ে 7/22 আর গুণ 1/2, ঠিক হবে।
44, 22, 4, 22, 88, 2 দুগুণে 4 করো, 8 দুগুণ হবে হচ্ছে এখানে 14। ব্যাসার্ধ হলো এখানে 14 মিটার। আমাকে চেয়েছে হচ্ছে ওই চাকাটির ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ আসলে হচ্ছে গিয়ে 14 মিটার। উত্তর হবে অপশন ক্লিয়ার। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরেরটা আমরা এখানে কি পাবো? পরেরটা আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 53 এসে পড়ি। 53 আছে এমনটা, 53 আছে এমনটা যে গুরু শিখর নিম্নলিখিত কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হবে হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে গুরু শিখর। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে গুরু শিখর। ঠিক আছে, এটা উত্তর হবে হচ্ছে আরাবল্লী। আচ্ছা, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে ধূপগড়। ধূপগড়, ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে ধূপগড়। এবং কি পরের প্রশ্নে আচ্ছা আচ্ছা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের কি নাম হয়? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে দোদা বেতা। এর নাম হচ্ছে গিয়ে দোদা বেতা। ঠিক আছে, আর বিন্ধ্য সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কি নাম? সৎ ভাবনা শৃঙ্গ। এর নাম হচ্ছে গিয়ে সৎ ভাবনা শৃঙ্গ। ক্লিয়ার? তো আমরা সবগুলো এখানে আমরা জেনে রাখলাম। যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? পরেরটা এখানে আছে এমনটা, দেখে নিয়ে কি আছে। পরে আছে 54 আছে এই ধরনের কোশ্চেন। কাম সোন ফাদার সিরিয়াসের সংকেত যদি এম কেসি কিউএম এমএম এমন এমন হয়, তাহলে পরে ডু নট কাম এর সংকেত কি হবে? ডু নট কাম এর সংকেত তাহলে পরে কি হবে? এমন দেওয়া আছে, দেখো তো আমরা দেখবো কিভাবে তৈরি হলো এটা। ঠিক আছে, আগে দেখে কিভাবে তৈরি হলো, এটা কোডটাকে বের করতে হবে। যখন দেওয়া আছে ওখানে কাম, এখান থেকে এসছে হচ্ছে এ কে এমসি। এ কে এমসি, ঠিক আছে, এ কে এমসি এসছে, সরি এম কেসি এসছে, এ এম কেসি এসছে, ভুল লিখলাম, এ এম কেসি এসছে, এই তো। অর্থাৎ সি এর থেকে আমার এখানে দু ঘর হচ্ছে পিছিয়ে এসছে, এ এসছে। এই ও এর থেকে দেখো দু ঘর পিছিয়ে এসছে, এম এসছে, এম এন ও। আবার এখানে কে দেখো কে এম দু ঘর পিছিয়ে এসছে। আবার সি ডি ই এখানে হচ্ছে দু ঘর পিছিয়ে এসছে। অর্থাৎ কাম শব্দের প্রত্যেকটা বর্ণকে দু ঘর পিছিয়ে এসছে হচ্ছে এ এম কে সি। আবার এই যে সুন থেকে এসছে কিউ এম এম এল, দেখো কিউ আর এস এম এন ও এম এন ও এল এম এন, দ্যাট মিনস এখানে কিন্তু দুবার করে পিছিয়ে এসছে। ডি ই এফ ওয়াই জেড এ আর এস টি, ঠিক তো, সবগুলো কিন্তু এখানে দুবার করে পিছিয়ে পিছিয়ে এসে এই জায়গাটা আর কি এসছে এটা। ফলে আমার এখানে ডু নট কাম যখন আমরা লিখবো, তাহলে আমরা ডি এর জায়গায় লিখবো কি? অবশ্যই দুবার আমরা আগে লিখবো। তাহলে ওখানে আমরা ডু এর জায়গায় লিখবো, ডি এর জায়গায় লিখবো হচ্ছে বি, ওই জায়গায় আমরা লিখবো এম, এম এন ও। তো এটা আসবে হচ্ছে বিএম দিয়ে আসবে, বুঝলো? এটা আসবে হচ্ছে গিয়ে বিএম আসবে, ঠিক আছে। এটা তাহলে এখানে বিএম এসে আসবে এটা। এবার আমরা করবো কি? এখানে আসবে হচ্ছে নট আছে, এখানে নটে এন থেকে দুবার এগিয়ে আসো। তাহলে আমরা এক্ষেত্রে করবো কি? এল এম আর, এক্ষেত্রে প্রোগ্রাম হচ্ছে এল এম আর। এল করো, এম করো, আর করো। কিভাবে আসবে এটা? ঠিক সেম ভাবে এন থেকে দুবার আগে আসবে এল আসবে, ও থেকে দুবার আসবে এম এন ও দুবার আসবে, টি থেকে আর এস টি দুবার আগে আসবে। ঠিক সেম ভাবে ওইটা আসবে হচ্ছে কি এ আসবে এ এম কে সি। কাম তো আমরা এখানে আসে না দেওয়া এম, এটা আসে, এটা হবে যে এ এম কে সি, এ এম কে সি। ওকে, তো আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তবে আমরা নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 55 55 নম্বরে। 55 আমরা এখানে কি পাচ্ছি? 55 এখানে দেওয়া আছে এমনটা যে জ্যোতির্বিদ্যায় কয়টি রাশি চক্র আছে? জ্যোতির্বিদ্যায় কয়টি রাশি চক্র আছে? 12, 11, 10 নয়। 12, 11, 10 নয়, কয়টি রাশি চক্র আছে জ্যোতির্বিদ্যাতে? ওকে, এখানে আছে হচ্ছে 12টা। অর্থাৎ মোট যে রাশিগুলো হয়, সেই রাশি আছে মোট কতগুলো? রাশি আছে মোট হচ্ছে 12টা। সেগুলো কি কি নাম? যেমন ধরো মেষ রাশি, যেমন জানি আমরা প্রত্যেকেই, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক,
ধনু, মকর, কুম্ভ আর হচ্ছে মীন রাশি। এই 12খানা আছে হচ্ছে রাশি, চক্রের রাশি আছে। ওকে, উত্তর হবে অপশন এ এরটা। উত্তর হবে অপশন এ। ওকে, যেমন আমাদের পরের প্রশ্নের নাম্বার হচ্ছে 56। 56 এখানে আমরা কি পাচ্ছি? 56 আছে এমনটা, 56 আছে যে রাজেশের আয়, রাজেশের আয় রমেশের চেয়ে 25% কম হলে রমেশের আয় রাজেশের আয় থেকে কত বেশি? তাহলে রাজেশের আয় হচ্ছে আমাদের থেকে 25% কম দেওয়া আছে। কার কম? রাজেশের আয় হচ্ছে কম, রমেশের থেকে 25%। ফলে রমেশ যদি এখানে আমার 100 হয়, রমেশ যদি আয় করে 100 টাকা, তাহলে পরে রাজেশ আয় করে কত টাকা? ওর থেকে 25% কম। দ্যাট মিনস হবে 100 - 25, দ্যাট ইজ 75 রুপিস হচ্ছে আয় করছে কি রাজেশ। তাহলে রাজেশ হচ্ছে 75 এ কম পাচ্ছে কত টাকা? 25। এখানে কি প্রশ্ন আছে? রমেশের আয় কত বেশি? রমেশের আয় হচ্ছে বেশি কত? ওর থেকে 25 হচ্ছে বেশি, ঠিক তো? তাহলে পরে কি 75 টাকার মধ্যে ও বেশি পায় হচ্ছে 25 টাকা। তাহলে 100 হিসাবে কত টাকা? অর্থাৎ হচ্ছে রমেশ হচ্ছে 75 এর মধ্যে বেশি পরিমাণ হচ্ছে কি 25। তাহলে 100 কত হবে? কাটাকাটি করে দাও, এটা আমার কাটার পর 3 হবে। 100/3 মানে হচ্ছে 33.1% হচ্ছে কি ও বেশি আয় করে। উত্তর হবে অপশন সি এরটা, 33.1%। ঠিক আছে, যেমন কি আমরা আমাদের পরের প্রশ্নের নাম্বার হচ্ছে 57। 57 আমরা এখানে কি পাচ্ছি? 57 আছে এমনটা যে 31 দিনের কোন এক মাসের শেষ দিন ছিল শনিবার, নিচের কোন বারটি 5 বার সেই মাসে এসেছে? ঠিক আছে, তো যেখানে হচ্ছে 31 দিনের শেষ দিন ছিল শনিবার, হিসেব করে দেখো, দেখে আমাকে বলো যে কোন দিনটা ওখানে 5 বার আসবে। যেই মাসের শেষ দিনটা হচ্ছে শনিবার দিয়ে শেষ হবে, এটা কোন দিনটা ওখানে 5 বার আসবে? আমাকে উত্তর দাও। 31 মাস, 31 মাস যখন তার হচ্ছে শেষের দিনটা শনিবার হয়ে যায়, শেষের দিনে শনিবার হয়ে যায়, তখন জানবে ওখানে হচ্ছে তার বৃহস্পতিবারটা অবশ্যই এখন আসবে হচ্ছে কি 5 বার আসবে। এখানে অপশন কি আছে? রবি, বুধ, মঙ্গল, বুধ, রবি আর বৃহস্পতি। ওকে, এখানে আসবে হচ্ছে কি বৃহস্পতিবারটা 5 বার আসবে। বৃহস্পতি, শুক্র, শনি 3টে বারই হচ্ছে 5 বার করে করে আসবে, আর বাকি দিনগুলো হচ্ছে 4টে করে আসবে। ওকে, তবে কি আসবে হচ্ছে কি 31 দিন। বাকি এই 3টে দিন যদি এখানে আসে 5 বার করে আসে, 3 × 5 হচ্ছে কি আসবে হচ্ছে 15 ডেজ। যদি এখানে বৃহস্পতি, শুক্র, শনি 3টে আসে 5 বার করে, ওটা আসবে হচ্ছে কি 3 গুণ 15 দিন, সরি 3 গুণ 5, দ্যাট মিনস আসবে হচ্ছে গিয়ে 15 ডেজ। আর বাকি থাকছে হচ্ছে তোমার 4টে দিন, ওটা আসবে গিয়ে 4 গুণ 4 করে, ওটা আসবে 16টা, মোট হচ্ছে 31 ডেজ। ওকে, তাহলে শনিবার যদি আমার 31 তারিখ হয়, তাহলে জানবে যে ওখানে আগের যেন পিছিয়ে আসবে এগুলো, দেখবে ওখানে শনিবারটা হয় 31, দেন আমার শুক্রবারটা হবে 31, দেন আমার বৃহস্পতিবারটা আসবে হচ্ছে 31 দিনে আসবে। কিন্তু এখানে অপশন যদি এখানে শুক্র নেই, তাহলে উত্তরটা হবে হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, এবং কি পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 58তে। 58 আমরা এখানে কি পাচ্ছি? স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় 9 কিমি পার ঘন্টা, ঘন্টায় 9 কিমি। যদি স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয়, তো স্রোতের প্রতিক্রিয়াতে কতক্ষণ লাগবে? তো স্থির জলের বেগটা হচ্ছে ঘন্টায় 9 কিমি করে দেওয়া আছে এখানে। স্থির জলের নৌকার বেগ হচ্ছে ঘন্টায় এখানে 9 কিমি করে দেওয়া আছে। নৌকার বেগ স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 3 কিমি করে। তাহলে প্রতিকূলের বেগটা কত হবে? অবশ্যই নৌকার বেগ থেকে বিয়োগ করবো যে 3 কিমি, দ্যাট মিনস হবে হচ্ছে 6 কিমি। 9 বিয়োগ 3 যাচ্ছে উল্টো দিকে, পুরো দিক গেলে পরে প্রতিবেগটা কমে যাবে, এটা হবে ঘন্টায় 6 কিমি করে। ঠিক আছে, এর বেগ হচ্ছে ঘন্টায় 6 কিমি করে হবে। তাহলে 30 কিলোমিটার কতক্ষণ সময় লাগবে? সিম্পলি 30/6 ঘন্টা সময় লাগবে, মানে হচ্ছে 5 ঘন্টা আমার লাগবে। উত্তর হবে হচ্ছে কি 5 আওয়ার্স। অপশন ডি উত্তর হবে, 5 ঘন্টা লাগবে উত্তর। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্ন আমরা হচ্ছে 59 নম্বরে আমরা যাবো কি। 59 আমরা এখানে কি পাচ্ছি? 59 আছে এমনটা যে বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? অপশন এখানে কি বলছে? তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, মহানদী। বিজয়ওয়াড়ার এই শহরটা হচ্ছে গিয়ে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত। উত্তরটা হচ্ছে অপশন বি, কৃষ্ণা। বিজয়ওয়াড়াটা হচ্ছে গিয়ে
কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। অপশন বি উত্তর হবে। ঠিক আছে, কৃষ্ণা নদী মহাবালেশ্বর উৎপন্ন হয়েছে। কত উৎপন্ন হয়েছে? এর উপরে স্থলটা হচ্ছে কি মহাবালেশ্বর। কৃষ্ণা হচ্ছে মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এবং এটি হচ্ছে প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে? মহারাষ্ট্র, এক হচ্ছে মহারাষ্ট্র, 2 নম্বর হচ্ছে কর্ণাটক, আর 3 হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ। এই 3 রাজ্যের মধ্যে এটা হচ্ছে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আর বিজয় ওয়ারা এটি হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের একটি শহর। এটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের একটি শহর। ঠিক আছে, 13 নম্বর 60 নম্বর আমরা এখানে কি পাচ্ছি? 60 নম্বর কোশ্চেন এখানে এমন দেওয়া আছে যে অমিত তার বাড়ি থেকে বের হয়ে উত্তর দিকে যাচ্ছে 76 কিমি। এটাকে আমরা ধরে নিলাম, আমরা কি জানি যে কোনো মানচিত্রের উপরটাকে ধরা হয় উত্তর, নিচে ধরা হয় দক্ষিণ, ডান দিকে ধরা হয় হচ্ছে ইস্ট, বাড়ি ধরা হচ্ছে ওয়েস্ট। এমন কথা এখানে ধরা হয়। এমন যদি এখানে ধরা হয় সেক্ষেত্রে অমিত তার বাড়ি থেকে বের হয়ে উত্তর দিকে গেল হচ্ছে প্রথমে 76 কিলোমিটার। তো ধরবো কি, ধরলাম এমন ভাবে এখান থেকে উত্তর দিকে প্রথমে সে গেল হচ্ছে 76 কিমি গেল। এখানে যাওয়ার পরে সে ডান দিক ঘুরে যায় 23 কিমি। এখান থেকে ডান দিক কোনটা হবে? এটা হবে। এখানে গেল হচ্ছে আরো 23 কিমি। এরপর সে আবার ডান দিক ঘুরে আবার 61 কিমি। এখান থেকে নিচের দিকে যে নেমে আসে, এতটা আসে হচ্ছে কি 61 কিমি আসে, এতটা আসলো। এবারে করলো কি, এরপরে সে বাঁ দিক ঘুরে যায় হচ্ছে 20 মিটার, সরি সরি মিটার আছে, সরি। তো বাঁ দিক ঘুরে যায় 20 মিটার, এখান থেকে সে বাঁ দিক যাবে গিয়ে এইদিকে আবার এখান থেকে আসলে হচ্ছে 80 মিটার আসলো আবার। এরপর ডান দিকে হাঁটলো 34, ডান দিকে আবার হাঁটলো এদিকে 34 হাঁটবে। 61 থেকে আরো এটা হচ্ছে 10 আছে, তাই আমরা এতটা হেঁটে আসি, এটা হচ্ছে কি 34 আসলো। তো তারপরে সে আবার ডান দিক ঘুরে লাইব্রেরি যাওয়ার জন্য সে হাঁটলো 43 কিমি। এখান থেকে সে হাঁটলো হচ্ছে 43 কিমি। এত অব্দি আসবে, কি জন্য আসবে? যেহেতু এইটা হচ্ছে কি 23 কিলোমিটার, সরি 23 মিটার, এটা হলো 23 মিটার, আর এটা হচ্ছে কি 20 মিটার, ফলে তোমার যোগফলটা হচ্ছে আমার এটা। তাহলে অবশ্যই হবে কি 43 মিটার। ঠিক আছে, তো এখন সে ওখান থেকে কত দূরে আছে? কতখানি দূরে আছে? তো এইটুকু তো হচ্ছে 76, তো এত আসলে হচ্ছে 76। এবার সে এসছে কত? এবার সে এসছে হচ্ছে কি 61, আর হচ্ছে এসছে 34। তো কতটা এসছে? 4 1 5 4 3 95 এসছে আমাদের দিকে 95। এটা হচ্ছে কত? 76। এর থেকে 76 বিয়োগ করে দাও, কত হবে? 5 15 9 4 8 9 19। তাহলে এখন সে বাড়ি থেকে আছে 19 মিটার দূরে আছে। কোন দিকে আছে? সাউথে আছে, নিচের দিকে আছে, দক্ষিণ দিকে আছে। হচ্ছে উত্তর অপশন ডি, 19 মিটার দক্ষিণে আছে। ঠিক আছে, উত্তর অপশন ডি এটা। তারপর নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 61 আমরা এখানে কি পাচ্ছি? 61 আছে এমনটা যে গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন শাসনের অধীনে আছে? গ্রিনল্যান্ডটা কোন দেশের শাসনে আছে? ডেনমার্ক, তুরস্ক, পর্তুগাল, জার্মানি। গ্রিনল্যান্ড কোন দেশের শাসনে আছে? গ্রিনল্যান্ড কোন দেশের শাসনে আছে? উত্তর হবে অপশন এ, ডেনমার্ক। ওকে, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের শাসনে আছে। গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের শাসনে আছে। উত্তর হবে হচ্ছে অপশন এটা। ওকে, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ডেনমার্ক রাষ্ট্রের দায়িত্ব। গ্রিনল্যান্ড সরকারের সামরিক বা বৈদেশিক বিষয়ে নিয়ন্ত্রণ নেই। ওকে, শুধু প্রতিরক্ষার ব্যাপারটা হচ্ছে দেখা হচ্ছে গিয়ে ডেনমার্ক, বাকি সামরিক বা বৈদেশিক বিষয়ের কোনো নিয়ন্ত্রণ ওদের উপরে নেই। তারপরে নাম্বার 62 আমরা এখানে কি পাচ্ছি? 62 আছে এমনটা যে 6x² - x + 18 যদি 0 হয়, এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল কত হবে? দেখো, আমরা জানি বীজদ্বয়ের যদি কোনো সমীকরণ থাকে হচ্ছে এমন থাকে, যদি কোনো সমীকরণ হয় এমনটা, মানে হচ্ছে ধরো x² + bx + c যদি কোনো সমীকরণ হয়, এই সমীকরণ বীজ যদি হয় আলফা আর হচ্ছে বিটা, তো ওদের বীজদ্বয়ের গুণফলটা আলফা বিটা ইকুয়াল টু হয় সবসময় হবে c/a হয়। আলফা বিটার গুণফলটা হচ্ছে কি c/a হয়, আর যোগফলটা হচ্ছে -b/a। তো আলফা বিটার গুণফল c/a, তো এই সমীকরণে c হচ্ছে কোনটা হবে? 18 হবে। তাহলে কোনটা হবে? x² সমান 6 হবে।
8/6 হবে, আপনার যেখানে হবে 3 হবে, অর্থাৎ এখানে আবার এর গুণফলটা হবে গিয়ে অপশন এ। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 63 তে। 63 এখানে আমরা কি পাচ্ছি, 63 আছে এমনটা যে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রে আমরা দেওয়া আছে যে ও কেন্দ্রে বৃত্তের ও বৃত্তের কেন্দ্র এবং এওসি হচ্ছে 130 ডিগ্রি, এওসি 130 ডিগ্রি এখানে দেওয়া আছে। তাহলে এখানে কি চেয়েছে, চেয়েছে হচ্ছে সিবিপি কত ডিগ্রি, সিবিপি কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে আবার সিবিপি মানটা এখানে বের করবো। এখানে সিবিপি কত ডিগ্রি হবে, আমরা আগে উপরে একটা আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, উপর দিয়ে একটা কোনো একটা কেন্দ্রস্থ কোনো একটা এখানে একটা দেওয়া আছে, আমরা একটা পরিস্থিতি এখানে এঁকে নিই। ঠিক আছে, যখন এখানে পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে কি 130 ডিগ্রি, আমরা কি জানি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিস্থ কোণের দ্বিগুণ হয়, তো এই কোণটা হচ্ছে আসলে এই কোণ অর্ধেক। তো উপরে এই কোণটা এবিসি যেটা আমরা করবো নাম দিলাম ডি, তো এবিসি এই কোণটার ভ্যালু হবে কত, 130-এর অর্ধেক, দ্যাট মিনস 65, 65 ডিগ্রি এখানে আমার এসে গেল। 65 আমি এখানে পেয়ে গেলাম। এবার এ বি সি দিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দিকে দুখানা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এই যে এখানে ডি কোণটা পেলাম 65 ডিগ্রি, তাহলে অবশ্যই এখানে এ বি সি এই কোণটা ভ্যালু হবে এখানে কত হবে, অবশ্যই তারপরে এই বি কোণটার ভ্যালুটা আসবে কত ডিগ্রি, 180 মাইনাস 65, দ্যাট মিনস 115 ডিগ্রি আসবে হচ্ছে বি কোণের মান, যেহেতু ওপরের এই কোণ আর এই কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে পেলাম এই কোণটা হচ্ছে 115 ডিগ্রি। ঠিক আছে, আসলে এটুকুনি। এবার এইখানে আমরা 115 ডিগ্রি আমরা এখানে পেয়ে গেলাম। এবার চেয়েছে কি সিবিপি, মানে এই বাইরের কোণটা ভ্যালু এখানে চেয়েছে। এবার এই সবকটা হচ্ছে আসলে একটা সরলরেখা, অর্থাৎ এর সমস্ত এই কোণটা হচ্ছে আসলে 180 ডিগ্রি, তো এই কোণটার ভ্যালু কত হবে, 180 মাইনাস 115 হবে। তাহলে এই কোণটা এই যে কোণ সিবিপি, সিবিপিটা আসবে হচ্ছে আসলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 115, দ্যাট মিনস 65 ডিগ্রি উত্তর আসবে। ঠিক আছে, তাহলে কোণ সিবিপি হচ্ছে 65 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেন নাম্বার 64 এখানে আমাদের কি আছে, 64 আছে এমন, ভারতের কোন রাজ্যে ভর্তি সোনার খনি অবস্থিত, অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু। ভারতের কোন রাজ্যে ভর্তি সোনার খনিটি অবস্থিত, উত্তর হবে হচ্ছে কর্ণাটক। ওকে, এটি আছে হচ্ছে কর্ণাটক রাজ্যে আছে, উত্তর হবে ঠিক আছে, উত্তর হচ্ছে ঠিক আছে। কর্ণাটকের রায়চুর জেলায় ভুট্টি গোল্ড মাইন অবস্থিত, কোথায়, কর্ণাটকের রায়চুর জেলায়, কর্ণাটকের রায়চুর, এটি আছে কোথায় আছে, রায়চুর জেলাতে। ওকে, রায়চুরে। ওকে, এই কোম্পানিটা অবস্থিত। 1947 সাল থেকে প্রায় উৎপন্ন হয়েছে 84 টন সোনা। ওকে, 1947 থেকে এই সোনার খনিতে 1947 থেকে এই সোনার খনিতে প্রায় 84 টন সোনা উত্তোলিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 65। এখানে আমরা কি পাচ্ছি, 65 আছে এমনটা যে LMNOPQRS দক্ষিণ দিকে মুখ করে সরলরেখাতে এক সারিতে বসে আছে, আর ও এস সারির শেষ প্রান্তগুলিতে বসে আছে। তাহলে আমরা ধরে নেই এমন ভাবে আছে, একটা লম্বা সারিতে আছে, ওরা প্রত্যেক একটা সারিতে আছে। ওকে, তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছে সবাই, ধরে নিই আর এবং এস দু প্রান্তে ওরা দুজন এখানে বসে আছে। মোট কতজন, LMN 3 3 6 2 8, আরো 6টা আছে, 1 2 3 4 5 6, 6জন আছে। আচ্ছা, ও এবং কিউ পরস্পরের পাশাপাশি বসে আছে, এখনো বুঝতে পারলাম না কে কোথায় বসে আছে, ও এবং কিউ। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া আছে কি শুধুমাত্র এল বসে আছে এন ও পি এর মাঝখানে, এম আছে এন এর ঠিক ডান দিকে, ও বসেছে পি এর ঠিক বাম দিকে, এস
বসে আছে কিউ এর ঠিক বাম দিকে। এইখান থেকে একটা তথ্য আমরা এখান থেকে পেয়ে যাবো, এস বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, তাহলে কিউ এর ঠিক বাঁ দিকে আছে, তাহলে কিউ আছে আমার এখানে, কিউ এর বাঁ দিকে আছে এস, একটা এখানে পেয়ে গেলাম। এরপরে এখানে আছে কি আছে, ও এবং কিউ বসে আছে পরস্পরের পাশাপাশি, অবশ্যই এখানে আমার ও আছে, ও কি পরস্পরের পাশাপাশি আছে, ঠিক আছে। এখানে আবার কি আছে, ও বসে আছে পি এর ঠিক বাম দিকে, পি আছে অবশ্যই আমার এখানটায়, তাই ও বাম দিকে আছে, আমরা পেয়ে গেলাম। এরপরে আছে কি, এল বসে আছে এন এবং এই যে এল বসে আছে এন এবং পি এর মাঝখানে, এখানে আমার হবে এন, এন পি এর মাঝখানে আমার বসে আছে হচ্ছে এল, বাকিগুলোকে একা এম, তো এম থাকবে আমার এইখানে। এবার এখানে কি প্রশ্ন আছে, আর এর ঠিক বাম দিকে আছে, এই আর এর ঠিক বাম দিকে আছে হচ্ছে গিয়ে বসে আছে এম, উত্তর হবে অপশন ডি একটা, এম বসে আছে, ঠিক আছে। এবং পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 65 এখানে কি আছে, 65 আছে এমনটা, সয়েল হেলথ কার্ড সম্পর্কে কোনটি সত্য নয়? এটি রাষ্ট্রীয় স্পন্সর স্কিম, মাটির পুষ্টির উপরে মূল তথ্য দেওয়া, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে, হার এবং ফসল অনুযায়ী সুপারিশ করা, কোনটা কেন হবে? সয়েল হেলথ কার্ড সম্পর্কে কোনটি সত্য নয়? এখানে উত্তরটা হবে হচ্ছে অপশন এ, সয়েল হেলথ কার্ড রাষ্ট্রীয় স্পন্সর স্কিম, এটি সত্য নয়, ঠিক আছে, এটি হচ্ছে সত্য নয়, উত্তর হবে অপশন এটা। তারপর কি আমরা আমাদের পরের প্রশ্নে, পরেরটা আমরা এখানে কি পাচ্ছি, পরের প্রশ্নে যাবো গিয়ে আমরা, পরেরটা হচ্ছে 67 এখানে কি আছে, একজন মালি 17,956টি চারা এমনভাবে রোপণ করলেন যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, তারপরে এক শ্রেণীতে কতগুলো গাছ থাকবে। এই ধরনের অঙ্ক আমরা ছোটবেলাতে করেছি, এগুলো সিম্পল অঙ্ক, খালি বর্গমূল করে উত্তরটা এসে পড়বে। আমরা করবো কি, এখানে যে মোট গাছের সংখ্যা এখানে দেওয়া আছে 17,956, আমরা এটাকে বর্গমূল করা শুরু করে দেব, ঠিক আছে। বর্গমূল করা শুরু করে দাও, আমি এর বর্গমূল করে প্রত্যেকে জানো, আমি কোনো সমস্যা করছি না, বর্গমূল করলে আসবে, এটা আসবে আসলে হচ্ছে 134 ইন্টু 134 করলে হয় এটা 17,956 হয়, তো উত্তরটা আসবে হচ্ছে অপশন বি, 17,956 134টি উত্তর হবে, ঠিক আছে। তারপর কি পরের প্রশ্নে নাম্বার 68 আমরা এখানে কি পাচ্ছি, 68 আছে এমনটা যে ফিসকাল ঘাটতি বলতে কি বোঝানো হয়? মোট ব্যয় প্লাস মোট আয়, রাজস্ব ঘাটতি ইকুয়াল টু রাজস্ব ব্যয় প্লাস মূলধন ব্যয় মাইনাস রাজস্ব প্রাপ্তি প্লাস ঋণ গ্রহণ ছাড়া মূলধন প্রাপ্তি, এই হচ্ছে আসলে ফিসকাল ঘাটতি, উত্তর হবে অপশন বি একটা। ফিসকাল ঘাটতি হচ্ছে গিয়ে রাজস্ব ব্যয় প্লাস মূলধন মাইনাস রাজস্ব প্রাপ্তি প্লাস ঋণ গ্রহণ ছাড়া মূলধন প্রাপ্তি, এই যে তফাৎটা, এটা হচ্ছে গিয়ে ফিসকাল ঘাটতি, উত্তর হবে গিয়ে অপশন বি। এবং পরের প্রশ্নে যাবো গিয়ে, পরেরটা আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 69 এখানে কি আছে, এমনটা, সেন্সেক্স হলো বম্বে স্টকের একটি সূচক, এটি কতগুলি শীর্ষ কোম্পানির সূচক, মানে কতগুলি কোম্পানির সূচক নিয়ে এই বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্সটা তৈরি করা হয়, এর উত্তরটা হচ্ছে কি 30টি, এটি হচ্ছে 30টি কোম্পানির সূচক নিয়ে এটি তৈরি করা হয়েছে, উত্তর হবে অপশন এ, এটি 30টি কোম্পানির সূচক নিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এই বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ, এটি হচ্ছে বিএসসি, এটি সংকলিত হয় হচ্ছে 1986, এটি সংকলিত হয়। আর সেন্সেক্স হলো 30টি সুপ্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে সম কোম্পানির একটি স্টক মার্ক সূচক, উত্তর হবে 30। ওকে, 70 আমরা এখানে কি পাচ্ছি, 70 আছে এমনটা যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি কবে গঠিত হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি কবে গঠিত হয়? 1950, 51, 52, 53, কোন সালে এনডিসি গঠিত হয়েছিল? ওকে, উত্তরটা হবে হচ্ছে অপশন সি, 1952 সালে। 1952 সালে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসিটা গঠিত হয়েছিল, এনডিসি। ওকে, এর এটি স্থাপিত হয় হচ্ছে 1952 সালের 6 আগস্ট। ওকে, 6 আগস্ট চালু হয়, 6 আগস্ট।
তবে কি পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 71 71 এখানে আমরা কি পাচ্ছি 71 আছে এমনটা প্রদত্ত লেখচিত্র থেকে নিচে প্রশ্ন উত্তর দেয় কোম্পানিতে শ্রমিকদের বেতনের মধ্যমানটা কি হবে শ্রমিকদের বেতনের মধ্যমান তো শ্রমিকদের বেতনটা ডেইলি ইনকামটা হচ্ছে এইটা আছে যেটা দেওয়া আছে 120 140 160 80 200 220 এর মধ্যমানটা হবে গিয়ে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এই দুই মানের যোগফলের গড় মানে যোগ করে দুই দিয়ে ভাগ এটা কি হবে 120 প্লাস 220 বাই 2 মানে হবে 340 সরি 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 মধ্যমান উচ্চমান এখানে 220 ওকে 220 বাই 2 করো তাহলে এটা কত 340 মানে হবে 170 এখানে দেওয়া নেই 170 কি জন্য দেওয়া নেই কারণ এই 220 এখানে দেওয়া আছে এটা কিন্তু আসলে মানে গ্রাফের বাইরে আছে আমি লক্ষ্য করতে ভুল করেছি এই যে ভ্যালুটা এখানে দেওয়া আছে এই ভ্যালু হচ্ছে কি আসলে এটা 200 অব্দি দেওয়া আছে এত এটা ওঠেইনি এটা দেখে বললাম এটা হবে করতে হবে আমার এটা দেখে নিয়ে ওকে তাহলে কি হবে 120 যোগ 200 বাই 2 দ্যাট মিন্স 200 320 বাই 2 মানে 100 হবে অপশন এ 160 ঠিক আছে তাহলে কি পার্টটা 72 এখানে কি আছে 72 এখানে এমন আছে যে নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা নিম্নের বিকল্পগুলির মধ্যে এখানে কোনটি আলাদা হবে কোনটা আলাদা হবে 56 72 90 110 132 150 এর মধ্যে কোনটা আলাদা এটা বের করতে হবে ঠিক আছে দেখো লিখে করি কি লিখবো প্রথমে আছে এখানে হচ্ছে কি 56 72 90 110 132 150 ঠিক আছে 56 থেকে 72 গেলে এখানে কত যোগ করতে হচ্ছে 6 12 হাতে 1 হাতে 6 7 16 যোগ করতে হচ্ছে এই তো এটা এখানে কত যোগ করতে 2 8 হাতে 8 9 1 8 যোগ করতে হচ্ছে এটা কত যোগ করতে হচ্ছে 20 যোগ করতে হচ্ছে এটা কত যোগ করতে হচ্ছে 12 2 আর 2 5 যোগ করতে হচ্ছে এটা করতে গেলে কত যোগ করতে হচ্ছে 2 8 হাতে 4 8 যোগ করতে হচ্ছে এটা যোগ কত যোগ করতে হবে 24 ঠিক না যেই সিকোয়েন্সে এটা এগোচ্ছে ওটা হবে আসলে গিয়ে 16 18 20 22 24 যোগ করতে কত হবে 132 যোগ 24 উত্তর আসলে হয় 156 উত্তরে ঠিক আছে তাহলে ভুলটা এখানে দেওয়া হচ্ছে আমার লাস্ট সেটটা দ্যাট ইজ 150 এখানে ভুল দেওয়া আছে অপশন ডি এরটা ওকে তারপর আমরা নেক্সট কোশ্চেন 73 তে 73 এখানে আমরা কি পাচ্ছি 73 যেমন খাজুরাহ মন্দিরটি কোন স্থানে অবস্থিত খাজুরাহ মন্দিরটি আছে কোন স্থানে 73 আপনি এখানে কি বলছে গোয়ালিয়র মাদুরাই ত্রিবান্ধন ভোপাল উত্তরটা হচ্ছে কি অবশ্যই আমাদের অপশন ডি ভোপাল আছে খাজুরাহ মন্দিরটা আছে হচ্ছে কি ভোপালে ওকে আছে হচ্ছে কি ভোপালে আছে মধ্যপ্রদেশে আছে ঠিক আছে খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্ট হলো ঝাঁসি থেকে প্রায় 175 কিলোমিটার বা 109 মাইল দূরে আছে 175 কিমি 175 কিমি বা হচ্ছে গিয়ে 109 মাইল 109 মাইল দক্ষিণ পূর্ব দিকে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার মধ্যপ্রদেশের কোন জেলায় আছে ছাতারপুর ছাতারপুর জেলার হিন্দু মন্দির এবং জৈন মন্দিরগুলো একটি গ্রুপ ঠিক আছে অনেকগুলো আছে এখানে সাথে তো মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত খাজুরাহটি পরবর্তী প্রশ্নে নাম্বার 74 এখানে কি পাচ্ছি 74 আছে এমনটা যে যদি এত সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে 3 যোগ করা হলে এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয় বাম দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কের যোগফল কত হবে এটা গোল প্যাচ অঙ্ক একটু দিয়েছে আচ্ছা তো এটা আমরা করবো কি সংখ্যাটা আছে এমন সংখ্যাটা কি দেওয়া আছে আছে কি 8 4 5 6 5 1 4 এই তো আছে 8 4 5 6 5 1 4 এবার কি দেওয়া আছে প্রতিটি বিজোড় সংখ্যার সঙ্গে 3 যোগ করব তো বিজোড় আছে এখানে 5 5 3 8 করব 5 3 8 করব 1 আর 3 4 করব
সব 3 যোগ করে দিয়েছি এখানে এই সংখ্যার সঙ্গে। আর কি আছে, জোড় সংখ্যা থেকে 2 বিয়োগ করব। এটা 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 4 2 বিয়োগ করলে 4 হবে, 2 বিয়োগ করলে 2 হবে। এই সংখ্যাটা এখানে আসবে। এবারে কি বলেছে, বাম দিক থেকে দ্বিতীয়, দ্যাট মিনস হচ্ছে 2, এবং ডান দিক থেকে তৃতীয়, দ্যাট মিনস 8 বিয়োগ করলে কি হবে, 8 2 10 হবে। উত্তর অপশন 10 হবে। ঠিক আছে, উত্তর হবে। এবং নেক্সট কোশ্চেন আমরা 75 আমরা এখানে কি পাচ্ছি, 75 আছে এমনটা যে নিম্ন প্রদত্ত সরল করুন এক্স জেড স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড তার মাইনাস 3 ইকুয়াল টু বা মাইনাস 3 যাচ্ছে এমন যখন দেওয়া হয় তখন এটা আমরা কি করবো আমরা। তো এইটাই গেল কি হয় আসলে সিম্পল ব্যাপার। এটাই গেল কি আসলে এক্স এর এখানে একটা হবে হচ্ছে পুরো ব্যাপারটা আমরা যাবে কি এরকম, উপরে যাবে কি হচ্ছে আমার ওয়াই কিউব, আর তলায় আসবে হচ্ছে কি আমার এখানে এক্স ওয়াই স্কোয়ার জেড এর মাথায় কিউব, জাস্ট অপোজিট এটা আমরা করে নেব। ঠিক আছে, সঙ্গে এটা করবো কি তার আবার আসলে সবসময় না স্কোয়ার আছে, ঠিক আছে। এবার এখানে আমার তাহলে আসবে কি, এটা আসবে হচ্ছে কি এখানে ওয়াই কিউব মানে দা স্কোয়ার 6, ওয়াই হচ্ছে এক্স এর কিউব ওয়াই 6 জেড কিউব, ওয়াই কিউব আছে এখানে ফ্যানিশ হবে, তারপর হচ্ছে 1/x কিউব জেড কিউব। ওকে, তারপর হচ্ছে ও কারণ মাথায় এখানে আবার স্কোয়ার আছে একটা আবার, ঠিক আছে। এটা হচ্ছে এখানে স্কোয়ার দেওয়া হয়নি, তো এটা আসবে হচ্ছে কি 6, এটা আসবে হচ্ছে কি এখানে একটা 6 থেকে যাবে, ঠিক আছে। x6 y6 z6, উত্তর আসবে হচ্ছে x6 3 দুগুণ 6 যাবে, y এর এখানে একটা স্কোয়ার দেওয়া নেই এখানে, এটা এখানে 6 থাকবে, এটা 6 থাকবে। ওকে, উত্তর হবে কি 1/x6 y6 z6। তাহলে আমরা পরের অঙ্কটাতে নাম্বার 76 এ 76 এখানে কি আছে, 76 আছে এমনটা যে ভারত সরকার নিম্নলিখিত কোন দিনটিতে প্রতি বছর সিভিল সার্ভিস দিবস পালন করে। ভারত সরকার নিম্নলিখিত কোন দিনটিতে প্রতি বছর সিভিল সার্ভিস দিবস পালন করে থাকে। বলছে 1 এপ্রিল, 11 এপ্রিল, 21 এপ্রিল, 21 সেপ্টেম্বর। কোন দিনটিতে ভারত সরকার প্রতি বছর সিভিল সার্ভিস দিবস পালন করে থাকে। ওকে, উত্তরটা কি হবে, উত্তরটা হবে হচ্ছে অপশন 21 এপ্রিল। ওকে, ওই দিনটি হচ্ছে কি 21 এপ্রিল, উত্তর হবে অপশন সি 21 এপ্রিল। দিনটি হচ্ছে প্রতি বছর পালন করা হয় সিভিল সার্ভিস ডে হিসেবে, ঠিক আছে। এই দিনেই ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তার নবগঠিত এবং নবনিযুক্ত প্রশাসনিক পরিষেবায় কর্মরতদের নিয়োগ করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের প্রথম তার নতুন যে শুরু হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এখানে তার যে প্রথম যে অবস্থাতে নিয়োগ করা হয় সেই দিন ছিল হচ্ছে 21 এপ্রিল, তাই ওই দিনটিকে পালন করা হয় অ্যাজ সিভিল সার্ভিস ডে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন আমরা 77 এখানে আমরা কি পাচ্ছি, 77 আছে এমনটা উপযুক্ত বিরোধী শূন্যস্থান পূরণ করো। বান্ধবগড় জাতীয় উদ্যানটি হচ্ছে কি আছে মধ্যপ্রদেশে, তাহলে নয়াগাঁও জাতীয় উদ্যানটি আছে কোনখানে আছে। বান্ধবগড়টা আছে মধ্যপ্রদেশে, তাহলে নয়াগাঁওটা আছে কোথায়, 77 উত্তরটা হচ্ছে গিয়ে এটা আছে হচ্ছে মহারাষ্ট্রে, কি হবে অপশনে মহারাষ্ট্রে। ওকে, উত্তর হবে হচ্ছে অপশনে মহারাষ্ট্র। যাবো কি পরের প্রশ্ন আমরা হচ্ছে 78 এখানে আমরা কি পাচ্ছি, 78 যেমনটা যে প্রদত্ত গ্রাফটা কোথায় গেল, প্রদত্ত রেখা গ্রাফটি দেখে নিন, গ্রাফটা পরের প্রশ্ন দেওয়া আছে কিনা, কি ব্যাপার হলো গ্রাফটা দেওয়া নেই কি করে হবে। প্রদত্ত গ্রাফটিতে অধ্যয়ন করে এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তো এই প্রশ্নটা উত্তর দেওয়াটা যাবে না, যেহেতু এখানে আসলে গ্রাফটা এখানে উল্লেখ করা আছে, গ্রাফটা এখানে ছবিটাই তো এখানে দেওয়া নেই, তো উত্তরটা দেবো কোথা থেকে। নাম্বার 78, একটা মিনিট, 78 এর কোশ্চেনের গ্রাফ কোথায় ভাই, 78 78 78 78 না, 78 এ কোনো গ্রাফের কোনো চিত্র এখানে দেওয়া নেই, ফলে এটা তো আনসার করা যাবে না।
78 যদি কোনো গ্রাফের সংখ্যা না দেয় তাহলে এটা উত্তর করবো কোথা থেকে? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট লাগলো। যাবো কি আমার পয়েন্টটায় আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, পরেরটা হচ্ছে গিয়ে নাম্বার 79। এখানে কি আছে? 79 এখানে আছে যে রাজা রবি ভার্মা ভারতের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? রাজা রবি ভার্মা তিনি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছে কি অপশন বি এর হবে উত্তর হবে গিয়ে অপশন বি। তিনি হচ্ছেন কি কেরালার সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন। ঠিক আছে, রাজা রবি ভার্মা ছিলেন হচ্ছে একজন ভারতীয় চিত্রশিল্পী যার কেরালার সঙ্গে সম্পর্ক ছিল। তিনি প্রাভাঙ্করের রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। কি রাজ পরিবার? প্রাভাঙ্কর। ওকে, এর সঙ্গে যুক্ত ছিলেন, যা এখন ভারতের রাজ্যের নাম হচ্ছে কি কেরালা। এখন এই রাজ্যের নাম হচ্ছে কি কেরালা। আচ্ছা, তিনি 1904 সালে তিনি এই রবি ভার্মা হচ্ছে 1904 সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক কায়জার-ই-হিন্দ স্বর্ণপদক লাভ করেছিলেন। কি লাভ করেছিলেন? কায়জার-ই-হিন্দ স্বর্ণপদক লাভ করেছিলেন 1904 সালে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 80-তে। 80 আমরা এখানে কি পাচ্ছি? 80 আছে এমনটা যে ভারতের প্রাচীনতম নৃত্যশৈলীর উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কেরল। কোন রাজ্যে ভারতের প্রাচীনতম নৃত্যশৈলীর উদ্ভব ঘটেছিল? ওকে, উত্তরটা হবে হচ্ছে তামিলনাড়ুতে। অপশন সি, তামিলনাড়ু। ঠিক আছে, এই উত্তর হবে হচ্ছে তামিলনাড়ুতে। অপশন সি উত্তরটা হবে তামিলনাড়ুতে হয়েছিল। ঠিক আছে, ভারতনাট্যম হচ্ছে একটি ভারতের শাস্ত্রীয় নৃত্য কলা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এর উদ্ভব হয়। এই নাচটির নাম হচ্ছে গিয়ে ভারতনাট্যম। ওকে, এবং এই পয়েন্টের নাম্বার হচ্ছে 81-এ। 81 আমরা এখানে কি পাচ্ছি? 81 আছে এমন এই প্রশ্নে সংখ্যা বা চিহ্নগুলি দিয়ে প্রদত্ত সারণী এবং তার সঙ্গে দেওয়া শর্তগুলো ব্যবহার করে পূরণ করতে হবে। তো আমরা দেওয়া আছে এই রকমটা যে p@2% কিভাবে কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে, এইটা আছে। দেখো এখানে এক নম্বর আছে কি, যদি প্রথম পদটি চিহ্ন হয়, প্রথম পদ চিহ্ন নেই, সংখ্যা আছে, এটা আমার দরকার নেই। এখানে কি আছে? যদি প্রথম পদটি বিজোড় সংখ্যা হয়, আছে, এবং শেষের পদটি জোড় সংখ্যা হয়, আছে, এটা আছে। তবে প্রথম এবং শেষ পদগুলিকে সিগমা দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমার এখানে হবে ফার্স্ট হবে সিগমা, লাস্ট হবে সিগমা। ওকে, আর মাঝখানে কি আছে? কে আমরা কি দিয়ে প্রকাশ করবো? ডি দিয়ে। 2 আছে, 2 কি দিয়ে প্রকাশ করবো? 2 হচ্ছে গিয়ে এক্স দিয়ে। পার্সেন্টেজ কি দিয়ে প্রকাশ করবো? পার্সেন্টেজের সংকেত হবে কি, কোথায় গেল? পার্সেন্টেজ জি দিয়ে। জি, এই যে পার্সেন্টেজ জি, তাই তো? তোরা আছে এই তো আমি দিয়েছি, তো উত্তর এটা ফাই চিহ্ন দেবো, ফাই বলে ফাই ডি এক্স জি ফাই। ওকে, ফাই ডি এক্স জি ফাই উত্তর আছে কোথায়? ফাই ডি এক্স জি ফাই উত্তর আপনার এর উত্তর। ঠিক আছে, তখন দেখতে পাবি এখানে সংকেত কোন সঙ্গে মিলছে। আমার যে প্রশ্নটা দিয়েছে কি দিয়েছে? প্রথম পদটা হবে বিজোড়, হ্যাঁ এখানে দেওয়া আছে। লাস্ট পদটা হবে জোড়, আর দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু এখানে নেই, বা এটা এখানে নেই, এখানে হবে না। ঠিক আছে, ওই পয়েন্টটা নাম্বার 82-তে। 82 এখানে কি আছে? 82 আছে এমনটা, উমাশঙ্কর মিশ্র নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? উমাশঙ্কর মিশ্র, সরোদ, সেতার, সানাই, সন্তুর। উমাশঙ্কর মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? 82 উত্তর হবে হচ্ছে কি সেতার। ঠিক আছে, উমাশঙ্কর মিশ্র হচ্ছে যুক্ত হচ্ছেন সেতারের সঙ্গে, অপশন হবে বি উত্তর। ঠিক আছে, এটি যুক্ত সেতারের সঙ্গে। ঠিক আছে, আরো যে বিখ্যাত আছে সেতার বাদক আছেন, যেমন ধরা হচ্ছে রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর আছে। ওকে, তারপর ধরা হচ্ছে নিখিল ব্যানার্জি আছে, নিখিল ব্যানার্জি, ইনি একজন বিখ্যাত সেতার বাদক, নিখিল ব্যানার্জি আছে। বিলায়েত খান আছে, বিলায়েত খান। ওকে, তারপর ধরো তোমার মণিলাল নাগ আছে, মণিলাল নাগ, মণিলাল নাগ আছেন। এরপরে ধরো তোমার বুধাদিত্য মুখার্জি। ঠিক আছে,
বুধাদিত্য মুখার্জি, বুধাদিত্য মুখার্জি আছে। এর সঙ্গে ধরো আছে হচ্ছে তোমার হালিম জাফর খান, হালিম হালিম জাফর খান আছে, হালিম জাফর খান আছে। তারপর হচ্ছে কি বিখ্যাত বিখ্যাত সব তার শিল্পী। ওকে, যেমন পরের প্রশ্ন আমরা নাম্বার 83-তে, 83 আমরা এখানে কি পাচ্ছি? 83 আছে এই ধরনের প্রশ্ন আছে, 50টি সমপ্রকার ইউনিট মোট 550 টাকা মূল্যে ক্রয় করা হয়, 50টি মোট, এবং এই ইউনিটগুলির 1/5 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। সমগ্র লেনদেনে 20% লাভ করতে অবশিষ্ট ইউনিটের প্রতি ইউনিট বিক্রয় মূল্য বের করতে হবে। ভেরি সিম্পল অঙ্ক, তুমি প্রত্যেকে পারো। এটা কিভাবে করবে? এটা দেখো, প্রথম কথা হচ্ছে সমগ্র লেনদেনে আমার লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। আমার প্রথম কথা হচ্ছে লাভ করতে হবে, তাই বিক্রি আছে লাভ করতে হবে। তাহলে আমার এখানে মোট ক্রয় মূল্য কত টাকা ছিল? মোট হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। আমি 550 টাকা লাভ করবো কত টাকা? 20% লাভ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই হবে গিয়ে 550-এর 120%। এটা আমার কি হচ্ছে বিক্রয় মূল্য হবে, ঠিক তো? আমি লাভ করবো 20%, কাটাকাটি করলে কি হবে? 0 0 0 0, 55 গুণ 12 করে দাও, মানে 5 12 60, 5 12 60 হচ্ছে হবে 660 টাকা হবে কি আমার এখানে বিক্রয় মূল্য। এটা আসলে কি হচ্ছে বিক্রয় মূল্য মোট, ঠিক আছে? লাভ করতে হবে, আমাকে এটা আমার বিক্রয় করতে হবে। এবার কি আছে? প্রথম হচ্ছে কি 1/5 আমি 10% করে বিক্রি করলাম। এবার 50-এর 1/5% বিক্রি, 1/5 মোট তো আমি কিনে নিয়েছি এখানে 50টা, আর 1/5 50-এর 1/5 মানে এখানে কতটা? 10টা। 10টা আমি 10% করে আমি বিক্রি করলাম। তো 10টা আমি এখানে বিক্রি করে দিই, 10টা বিক্রি করলে আমার এখানে কি হবে? তো 50টা আমি 550টা আমি কিনেছিলাম, 50টা আমি কিনে নিয়ে এসেছি 550 টাকা দিয়ে। তখন কি 550 টাকা কিনেছি হচ্ছে আমি এখানে 50টা, একটা কিনেছি হচ্ছে তাকে ভাগ করে একটা আমার এখানে দাম এখানে আমার বেরিয়ে গেল, এই তো। তাহলে আমার 10খানা দাম তাহলে এখানে কত হবে? 10খানা দাম হবে 550 পারে আর 110 টাকা, ঠিক তো? অর্থাৎ আমার এই যে 10টা আমি এখানে বেচবো তার আমার ওই 10টার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কি 110 টাকা, ঠিক তো? এবার সেই 10টা আমি বিক্রি করবো 10% যদি আমি বেচবো, তাহলে এই 110 টাকা যদি আমার এখানে ক্রয় মূল্য হয় এবং আমি বেচবো হচ্ছে কি 10% প্রতিটি, তাহলে আমার এখানে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই হবে গিয়ে এই যে আমার এখানে ক্রয় মূল্য 110 টাকা, তার হচ্ছে 10% ক্ষতি, দ্যাট মিনস হচ্ছে 90/100, এটা হচ্ছে আমার হবে হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক তো? এটা হলে কত হবে? 0 ম্যানেজ করে দাও, 0 9 দাও, 90 টাকা, এটা হচ্ছে কি 90 টাকা, এটা আসবে। তাহলে এখানে আমি হচ্ছে এই 10টার বিক্রয় মূল্য হচ্ছে কি 90 টাকা আমার পেয়ে গেলাম। তাহলে বাকিটা আমাকে বেচতে হবে কত টাকায়? তাহলে আমাকে মোট তো আয় করতে হবে 660 টাকা। তাহলে এখন আমাকে বেচতে হবে কত টাকায়? 660 বিয়োগ 99। তাহলে এখন আমাকে এখনো আয় করতে হবে আসলে 660 বিয়োগ 99 টাকা আমার আয় করতে হবে। এটা বিয়োগ করলে কত টাকা হবে? 561 টাকা হবে, এটা বিয়োগ করতে পারে। এবার এই টাকাটা আমাকে তুলতে হবে কতগুলো বিক্রি করে? না আরো বাকি আছে 40টা, কারণ আমি 10টা আমি বিক্রি করে দিয়েছি, একের 5 মানে 10টা বিক্রি করে দিয়েছি। তাহলে আমাকে এই বাকি 40টা বিক্রি করে তুলতে হবে 561 টাকা। তো একটা বেশি কত টাকায়? সিম্পলি মোট 561 থেকে 40 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দেবে, উত্তর আসবে হচ্ছে কি 14.025, হবে কি 14.025। এই টাকাটা বিক্রি করতে হবে প্রত্যেকটা, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 84-এ। 84-এ আমরা এখানে কি পাচ্ছি? 84-এ আছে আমরা যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 160 সেন্টিমিটার, যদি সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য 20 সেমি এবং 12 সেমি হয়, সমান্তরাল বাহুগুলির মাঝে লম্ব দূরত্ব কত হবে? বুঝতে পারছো অঙ্কটা? তো আমরা কি জানি, ধরি লম্ব দূরত্ব হচ্ছে x, ঠিক আছে? এবার ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র।
তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 160, অর্থাৎ ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 160। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 20 যোগ হচ্ছে 12 ইন্টু হচ্ছে ওদের মাঝখানে লম্ব দূরত্ব, দ্যাট মিনস ইন্টু হচ্ছে এক্স। এই তো 2 করলে এটা কত হবে, 8 দুগুণ 120, 320 হয়ে যাবে। আর 320 ইকুয়াল টু কত, 12 32, 32 ইন্টু এক্স হয়ে যাবে, এটা কাটে কত হবে, 10 হবে। এক্স ইকুয়াল টু কত আসবে, 10 আসবে। অর্থাৎ ওই দুখানা বাহুর লম্ব দূরত্ব হচ্ছে গিয়ে 10 সেমি। উত্তর হবে অপশন এ, 10 সেমি। ঠিক আছে, তারপর কি পয়েন্টটা আমরা 84 এখানে আমরা কি পাবো, 84 এ আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা যে কালার্স অফ ডিভোশন এই বইটি লেখক, কালার্স অফ ডিভোশন এই বইটির লেখক কি? অপশন দেওয়া আছে অনিতা ভারত, নীরজ চৌধুরী, সুধা মূর্তি, তাসকিন বন্ড। উত্তর হবে হচ্ছে গিয়ে অনিতা ভারত শাহ। উত্তর হবে অপশন এ, অনিতা ভারত শাহ হচ্ছে লেখিকা। আচ্ছা, নীরজ চৌধুরী লেখিত বিখ্যাত বইয়ের নাম হচ্ছে গিয়ে হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। ওকে, এখানে নাম হচ্ছে গিয়ে হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। এটা দিকে নীরজ চৌধুরীর লেখা। আচ্ছা, সুধা মূর্তি লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে গিয়ে হাউ দ্য আর্থ গট ইটস বিউটি। এটা কি, হাউ দ্য আর্থ গট ইটস বিউটি, এটা হচ্ছে কি সুধা মূর্তির লেখা। আর রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে রাইটিং ফর মাই লাইফ। রাইটিং ফর মাই লাইফ, রাইটিং ফর মাই। ঠিক আছে, তারপরে আমরা পরের প্রশ্ন আমরা হচ্ছে 86 আমরা এখানে কি পাচ্ছি, 86 আছে এমনটা যে নিম্নের কোন চিত্রটি ক্রিকেট, হকি এবং খেলাধুলার মধ্যে সম্পর্কটি বোঝাবে। দেখো, ক্রিকেটটাও খেলাধুলা, হকিটাও হচ্ছে খেলাধুলা, ফলে সবটা ঢুকবে, একটা ঢুকে যাবে। উত্তর অপশন সি একটা, ঠিক কি না? অর্থাৎ সবটাই হচ্ছে খেলাধুলা কিন্তু আলাদা আলাদা। সবটা হচ্ছে খেলাধুলা, এই হচ্ছে ক্রিকেট, এই হচ্ছে কি হকি, আলাদা আলাদা। ঠিক আছে, বাইরেও না বাইরেও না বাইরে, উত্তর অপশন সি। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 87 এ আমরা এখানে কি পাচ্ছি, 87 এ আছে যে দেবেন্দ্র ঝাঝারিয়া নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশেষ পারদর্শী? জ্যাভলিন থ্রো, হেপ্টাথলন, দৌড়বিদ, শুটিং, কোনটা থেকে পারদর্শী? দেবেন্দ্র ঝাঝারিয়া হচ্ছে গিয়ে জ্যাভলিন থ্রোতে হচ্ছে পারদর্শী। উত্তর হবে অপশন এ, জ্যাভলিন থ্রো। উত্তর হবে অপশন এ, জ্যাভলিন থ্রোতে উনি হচ্ছেন পারদর্শী। ঠিক আছে, আচ্ছা, ইনি আসলে একজন হচ্ছে প্যারা অলিম্পিক ক্রীড়াবিদ। ওকে, যিনি জ্যাভলিন থ্রো করে F46 ইভেন্টে তিনি মেডাল করেছিলেন এবং তিনি প্যারা অলিম্পিকে 2খানা গোল্ড মেডেলও জিতেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রথম নেক্সট কোশ্চেনে, এবং ইনি হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া হচ্ছে ভারতবর্ষের প্রথম গোল্ড জয়ী প্যারা অলিম্পিয়ান। ওকে, ইনি হচ্ছেন ফার্স্ট গোল্ড উইনার প্যারা অলিম্পিয়ান। ওকে, তাহলে আমার পরের প্রশ্নে পার্ট হচ্ছে 88 আমরা কি পাচ্ছি, বিক্রয়ের সময় একজন ব্যবসায়ী 25% নগদ ছাড় এবং 10% ট্রেড ডিসকাউন্ট অনুমতি দেয় যদি দ্রব্যের মুদ্রিত মূল্য থাকে 800 টাকা, তার বিক্রয় মূল্য তাহলে পরে কত টাকা হবে? এই হচ্ছে অঙ্কটা। দেখো, মোট প্রথম তার দাম ছিল কত টাকা, 800 টাকা। তার মধ্যে 25% নগদ ছাড় দিয়ে আবার 10% ছাড় দেয় ট্রেড ডিসকাউন্ট, তখন তো দাম তাহলে কত টাকা হবে? সিম্পল বিষয়। বিষয়টা হচ্ছে গিয়ে কি হবে, প্রথম তার দাম ছিল হচ্ছে গিয়ে 800 টাকা, সেখান থেকে ছাড় দেয় কত টাকা, 25%, তখন দাম তাহলে কত হবে? তবে কি হচ্ছে 100 থেকে 25% ছাড় দিয়ে দিল, তখন দাম হয়ে গিয়ে মানে 75%, তাহলে হচ্ছে 875%, যা হলো। তার উপরে আবার তিনি ছাড় দিচ্ছে কত টাকা, আরো 10%, তখন দাম হবে কত টাকা, 100 বিয়োগ 10 মানে 90%, হবে কি 100 বিয়োগ 10/100, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এটা হবে কি এখানে 800 হবে, এটা হবে কি হচ্ছে 75/100, এটা হবে কি হচ্ছে 100/100। এসে কত করে ফেলো, সে কত কোনো ব্যাপার না।
2 শূন্য এখানে 2 শূন্য এখানে কাটাকাটি করে দাও। 25 তে 3 বসে 75, 25 দিয়ে কেটে দাও, 100, 4 দুগুণে 8, তাহলে কত 3 দুগুণে 6 54 মানে 540 টাকা। উত্তর হবে অপশন এটা 540 টাকা। ঠিক আছে, এই উত্তরটা। তারপরে নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 89 এখানে আমরা কি পাচ্ছি, একটি ক্রিকেট বল হকি বলের থেকে হালকা, আবার একটি ভলিবল একটি ফুটবলের চেয়ে হালকা। হকি বল একটি ফুটবলের চেয়ে হালকা, এই 4 ধরনের মধ্যে সবচেয়ে বেশি ভারী দেওয়ার পরে কে হবে? এটা অঙ্কটা তাহলে কি কে আসবে? একটু ভালো করে হিসেব করে দেখো। সবচেয়ে ভারী আসবে হচ্ছে গিয়ে ফুটবল। ঠিক আছে, কেমন আছে সাজিয়ে নাও। হকি হচ্ছে ক্রিকেট বল হকি বলের থেকে হালকা, তাহলে প্রথমে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেইও, দেখবে যে সাজিয়ে গুছিয়ে নিলে পরে আলটিমেটলি ভারীটা আসবে হচ্ছে গিয়ে ওই ফুটবলটা। ঠিক আছে, এটা হিসেবে তো আমি বললাম না, তোমরা একটুখানি পরপর একটু সাজিয়ে সাজিয়ে দেখে নেবে যে ভারীর থেকে হালকাটা কোনটা কোনটা হয়। উত্তর আসবে হচ্ছে গিয়ে অপশন ডি, ফুটবলটা আসবে। ঠিক আছে, তারপরে আমার পরের প্রশ্ন আমরা হচ্ছে 90-তে। 90 আমরা এখানে কি পাচ্ছি? 90 এখানে এমন দেওয়া আছে যে চন্দ্রতাল রামসার সাইটটি নিম্নলিখিত কোন রাজ্যে আছে? চন্দ্রতাল হিমাচল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। কোন জায়গায় আছে কি চন্দ্রতাল? উত্তরটা হচ্ছে কি হিমাচল প্রদেশে আছে। এটি আছে হচ্ছে অপশন এ, এটা হবে উত্তরে হিমাচল প্রদেশে এটি আছে চন্দ্রতাল, এই রামসার সাইটটি। ঠিক আছে, এছাড়া হিমাচল প্রদেশে আছে আরো কিছু বিখ্যাত রামসার সাইট এখানে আছে, যেমন সেগুলো হচ্ছে কি ধরো রেণুকা, যেমন হচ্ছে গিয়ে রেণুকা হ্রদ, রেণুকা হ্রদ আছে। ওকে, রেণুকা হ্রদ, তারপর ধরো পং ড্যাম হ্রদ, পং ড্যাম হ্রদ গিয়ে আছে হিমাচল প্রদেশে আছে। এগুলো পরেরটা নাম্বার 91 আমরা চলে যাব। 91 এখানে কি বলছে? 91 বলছে এমনটা যে নিম্নলিখিত তথ্য ভিত্তিক করে উত্তর দাও। 6 জন কর্মী একটা বৃত্তে বসে আছেন এবং ওদের মুখ হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে। আচ্ছা, ডায়না পুষ্কর পদ্মার মাঝখানে আছে। ধরি কোন একটা বৃত্ত আছে, এই ধরনের একটা বৃত্ত এখানে দেওয়া আছে, এমনটা বৃত্ত এখানে দেওয়া আছে। হলো, আমি বৃত্ত এখানে দেওয়া থাকে, কি দেওয়া আছে? ডায়না পুষ্কর এবং পদ্মার মাঝখানে আছে। ধরি এইখানে আছে হচ্ছে কি পুষ্কর, এখানে থাকবে তারপর ডায়না, হচ্ছে কি পদ্মা। ডায়না পুষ্কর পদ্মার মাঝখানে আসলো। মহেশ এবং লাকির মাঝখানে আছে প্রিয়াঙ্কা। আচ্ছা, এটা পুষ্কর এবং মহেশ একে অপরের মুখোমুখি। পুষ্কর মহেশ একে অপরের মুখোমুখি, পুষ্কর হচ্ছে মহেশ। পুষ্কর মহেশ হচ্ছে মুখোমুখি, এখানে বসে গেল, বসে আছে। এবার এবার কি দেওয়া আছে? মহেশ এবং লাকির মাঝখানে প্রিয়াঙ্কা। মহেশ আসলে এখানে থাকবে লাকি, এখানে থাকবে হচ্ছে লাকি, এখানে হচ্ছে কি ক্লিয়ার। এই হচ্ছে আমাদের বসার জায়গাটা। প্রশ্ন আছে মহেশের প্রতিবেশী কারা? দেখো মহেশের এক পাশে আছে প্রিয়াঙ্কা, আর পাশে আছে কি পদ্মা। প্রিয়াঙ্কা পদ্মা হবে, উত্তর হবে অপশন সিটা প্রিয়াঙ্কা, আর হচ্ছে পদ্মা হচ্ছে মহেশের। এরপরে কি আছে? প্রিয়াঙ্কার দিকে মুখ করে কে বসে আছে? প্রিয়াঙ্কার দিকে মুখ করে বসে আছে হচ্ছে কি ডায়না আছে, ঠিক তো? প্রিয়াঙ্কার দিকে মুখ করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পদ্মা আছে, প্রিয়াঙ্কার দিকে মুখ করে হচ্ছে পদ্মা বসে রয়েছে। উত্তর হচ্ছে অপশন বি এরটা, অপশন সরি। দেখো যদি অপোজিট মুখ করে থাকে, আমি যদি বুঝতে পারি এটা উল্টো দিক, উল্টো দিক, উল্টো দিক, এই হচ্ছে বিষয়টা। এখানে উল্টো দিকে আসা হচ্ছে ডায়না আছে, সিম্পল ব্যাপার, অত এসে পড়লে হবে। এটা হচ্ছে আসা হচ্ছে গিয়ে অপশন বি হবে, ডায়না আছে। ঠিক আছে, এর মধ্যে আসা হচ্ছে গিয়ে ডায়না। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা 93-তে। 93 এখানে কি বলছে? 93 আছে যেমনটা যে যদি সুপার ইকুয়াল টু 79 হয় এবং সুপ্রিম ইকুয়াল 97 হয়, তবে লেবার সিরিয়াল কি হবে? এটা আছে বিষয়টা করে ফেলো। দেখো সুপারে এস ইউ পি ই আর, এই যে 5খানা আমার বর্ণ আছে,
যোগ করো, তাহলে যোগ করলে হবে হচ্ছে 79। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এটা কিছু নেই, জাস্ট প্রত্যেকটা বর্ণের অবস্থানটা যে কোন জায়গায় সেটা এখানে যোগ করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এবার যোগ করি হচ্ছে সুপ্রিম, যোগ করে দেখবে 97 হবে। লেবার্স এর এর অবস্থান কত নম্বর অক্ষরে, এ হচ্ছে 1 এ, বি হচ্ছে 2 এ, এইভাবে সিম্পল এখানে বসানো আছে, যোগ করে দেবে। যোগ করে আসবে, দেখবে উত্তর আসবে হচ্ছে অপশন বি এরটা, 88 আসবে। এটা আমি এখানে ওটা সমানষ্ট করলাম না। ওকে, উত্তর দেবে, উত্তর আসবে বি এরটা। আসলে আমাকে তোমরা কমেন্ট করে জানি এটা ভুল এসছে। ওকে, তো 94 এ, 94 এখানে আমরা কি পাচ্ছি, এখানে পড়াছে এমনটা যে রাষ্ট্রপতির নিম্নলিখিত কোনটির ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ, বহিরাগত আক্রমণ, নাকি বলছে উল্লিখিত সমস্ত কারণগুলি। কোনটার জন্য উনি যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর হবে উপরের সবগুলির জন্য ইনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। উপরের সবগুলির জন্যই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ওকে, উত্তর ঠিক। আমরা 95 এ, 95 এখানে কি পাচ্ছি, 95 আছে আমরা যে কম্পিউট, কম্পিউট শব্দের অর্থ প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিক ভাবে সাজানো হলো বলে কতগুলি বর্ণের অবস্থা থাকবে অপরিবর্তিত। দেখি এবার তাহলে পরপর সাজানো হয়। যেমন ধরো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এমনটা COMPUTE, এবার সাজাই। আমার কি এখানে আসবে, আসবে হচ্ছে প্রথমে সি আসবে, CDE আসবে, EFGHIJKL আসবে, MNOOPQRST আসবে, ইউ আসবে। কত বর্ণ এখানে আমাকে ম্যাচ করলো, এখানে আমার সি এখানে ম্যাচ করছে, এম ম্যাচ করছে, টি ম্যাচ করছে। এখানে আমার 3টি বর্ণ এখানে ম্যাচ করে যাবে, অবস্থান কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আমরা 96 এ, 96 এখানে আমরা কি পেলাম, 96 এ আছে যে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন না কোন সময়? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন না কোন সময়? কোন সময় যোগ্য হবেন না? যদি তিনি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্য হন। যদি তিনি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্য হন, যোগ্য হবেন না। উত্তর হবে উত্তর। ঠিক আছে, পরেরটা নাম্বার হচ্ছে 97 এ। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যগণ। রাজ্য আইনসভার উচ্চকক্ষের যারা থাকে সদস্যগণ, ওরা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ওকে, তখন আমরা 97 এ, 97 আমরা এখানে কি পাবো, নিচের বিকল্পগুলি থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। HJLMNOCF কি হবে? HJLMNOCF। দেখো এই যে অবস্থানটা হচ্ছে কত নম্বরে, ABCDEFGH 8 নম্বর আছে না, এটা এইচটা হচ্ছে আছে কত নম্বর অবস্থানে, 8 এ আছে। HIJ 10, IJ KL আছে। এম এ আসুন, এম কত নম্বর আছে, 13 তে আছে। এন আছে কত, MNO 13, 14, 15 তে আছে। সি এর পরে সি হচ্ছে ABC 3 নম্বরে আছে, FCDEF মানে 6 নম্বর আছে। এই যে বৃদ্ধির যে হারটা 3, 6, এর তাহলে কত আসবে, অবশ্যই 9 আসবে। এর যেভাবে পাচ্ছে 3, 6, 9 হওয়া উচিত। FEFGHI এটা হবে হচ্ছে অপশন আই হবে উত্তরে। ঠিক আছে, মানে 9 নম্বরে। এরকম হয় ঠিক সেম ভাবে আর এখানে ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কেমন ভাবে, এই যে যোগ করে দাও 8, 13, 3, এখানের এই 8, এই 13 আর 3 কত হবে, 13, 16, 8 হচ্ছে গিয়ে 24 হবে। যোগ করে দাও 24 হবে। যোগ করে দাও 10, 10, 14, 6 যোগ করে দাও, যোগ করে কত হবে, 30 হবে। আবার যোগ করে দাও 12, 15, 9 যোগ করে এখানে কত হবে, 36 হবে। দ্যাট মিন্স 24, 6 আর 6 হবে, 6 হবে। এগুলো পাচ্ছি, এগুলো দেখার দরকার নেই, জন্য আমার
এই সিকোয়েন্স ধরে উত্তরে এসে যাবে আর কি, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কোশ্চেন যাবো 98 98 এখানে কি পাচ্ছি 98 আছে এমনটা যে যদি একটি বীজ এ এবং বি হয় দ্বিঘাত সমীকরণ x মাইনাস n ইকুয়াল টু k এর বীজদ্বয় হয়, তাহলে x মাইনাস a x মাইনাস b ইকুয়াল টু মাইনাস সমীকরণ বীজদ্বয় কি কি হবে, ঠিক আছে। তাহলে একটা যদি এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x মাইনাস a এবং হচ্ছে গিয়ে x মাইনাস n ইকুয়াল টু k যদি এমন একটা হয়, তার বীজদ্বয় হচ্ছে গিয়ে a এবং b হয়, সেক্ষেত্রে x মাইনাস a x মাইনাস b ইকুয়াল টু মাইনাস k এর বীজদ্বয় আমাদের কি হবে, ঠিক আছে। অঙ্কটা চুপ করে 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 ফেলো, দেখো এই অঙ্কটা দিয়ে রাখলাম হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছো এটা আমি একটুখানি করে দেখাবো, তো আমি তোমার কমেন্টে দেখবো, ঠিক আছে। কেমন অঙ্ক পারছো এমন আমি একটুখানি করে দেখাবে, যারা পারছো নাহলে অবশ্যই আমি করে দেবো, ঠিক আছে। কিন্তু একটা সব অঙ্কগুলো তো হবে না, তোমরা আসলে করে করতে শুরু করো। যেমন আমরা 99 সম্প্রতি EIU কর্তৃক প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2024 অনুযায়ী প্রথম স্থানে আছে কোন শহরটি, প্রথম স্থানে আছে নিউ ইয়র্ক, বেঙ্গালুরু, ভিয়েনা, কোপেনহেগেন। কোন শহরটি আছে হচ্ছে প্রথম স্থানে আছে গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী, এটা হবে উত্তরে হচ্ছে অপশন ভিয়েনা। ওকে, এটি আছে হচ্ছে ফার্স্ট প্লেসে আছে ভিয়েনা, ঠিক আছে। তারপর আমরা লাস্ট কোশ্চেন আজকের, এখানকার লাস্ট কোশ্চেন আজকের সেটের, এটা হচ্ছে নাম্বার 100 নম্বর কোশ্চেন। এখানে কি পাচ্ছি, এটা আছে হচ্ছে গিয়ে সম্প্রতি কে 2004 সালের পেন প্রিন্টার প্রাইজে ভূষিত হয়েছে, পেন প্রিন্টার প্রাইজে ভূষিত হয়েছে লেখেন আর কি অ্যাকচুয়ালি। মমতাজি সাগর, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, সালমান রুশদি। এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যারা নাকি পড়ছো জানবে অবশ্যই। পেয়েছেন হচ্ছে গিয়ে অরুন্ধতী রায়, উত্তর অপশন সি একটা। ওকে,